আজকে হচ্ছে পরের দিন সকাল। আজকে আমরা সেকেন্ড ডে ট্যুরে যাচ্ছি। আজকে হবে লং ট্যুর। কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখবো, সমস্তই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তাহলে দেখতে থাকো ব্লগটা। আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর লিকার চা। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন 9টা বাজে। চলো তাহলে দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমাদের সেকেন্ড ডে ঝাড়গ্রাম ট্যুর, আর যেটা হবে লং ডে ট্যুর। সেই ডে ট্যুরটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা 9টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমাদের গাড়ি চলছে নানা মাঠ ঘাট জঙ্গল পেরিয়ে। আমাদের প্রথম গন্তব্য আজকে খাদারানি ড্যাম। সেই খাদারানি ড্যাম দেখতেই তোমাদের আজকে নিয়ে যাব। তাহলে চলো বন্ধুরা, আজকে আমাদের গাড়িটা যেই পথে যাচ্ছিল দারুণ লাগছিল। চারিদিকে সবুজ জঙ্গল আর মাঝখানে লাল মাটির রাস্তা। সেই রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলেছি খাদারানি ড্যামের দিকে। রাস্তার যে সৌন্দর্য, সেই সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। চলো বন্ধুরা, তাহলে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলি। দেখতে দেখতে আমরা একটা সাঁওতাল গ্রামে এসে পড়লাম। দেখো বন্ধুরা, এই বাড়িগুলো হচ্ছে সেখানকার আদিবাসী সাঁওতালদের গ্রাম। কিছু কিছু মাটির দোতলা বাড়ি আর কিছু কিছু একতলা বাড়ি, আর এরকম সুন্দর নকশা করা বাড়িগুলো। আর প্রত্যেকটা বাড়ির গায়ে দেখলাম যে হাঁড়ি বাঁধা আছে পায়রা থাকার জন্য। আর দেখো, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি। জঙ্গলের বেলপাহাড়ির খাদারানি লেক ঝাড়গ্রামের কাছে সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে একটি। বিশাল বাঁধের চারপাশের পর্বতমালা ও বন দেখতে পারবেন, যা এখানকার প্রধান আকর্ষণ। আপনি খাদারানি ড্যামের চারপাশে ট্রেক করতে পারবেন। ঝাড়গ্রাম থেকে প্রায় 2.5 ঘন্টা লাগে এখানে আসতে। এই লেকে আসলে আপনারা নিশ্চিন্তে 1 থেকে 2 ঘন্টা কাটাতে পারবেন। লেকের চারপাশের পরিবেশ শান্ত ও নির্জন, আর লেকের চারিদিকে ঘিরে আছে সবুজ গাছপালা এবং ছোট ছোট পাহাড়। তাহলে চলো বন্ধুরা, আমরা এই বনের শোভা দেখতে দেখতে খাদারানি লেকের কাছে এসে গেছি। 3টি পাহাড় ঘেরা মনোমুগ্ধকর হ্রদ খাদারানি। সুবিশাল হ্রদে পরিযায়ী পাখির মেলা। দক্ষিণে সুউচ্চ গাডরাশিনী, পশ্চিমে সিংলহর পাহাড়, মাঝে দিগন্ত বিস্তৃত জলাশয়ে পাখির ঝাঁক, বুনো শুয়োরের পাল এবং অরণ্যের নির্জনতা ভ্রমণ পিপাসুদের চোখ জড়ানো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে চলেছে খাদারানি। কলকাতা থেকে জাতীয় সড়ক 6 দ্বারা ঝাড়গ্রামে পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগে। ঝাড়গ্রাম শহর থেকে সড়ক পথে বেলপাহাড়ি 37 কিলোমিটার, বেলপাহাড়ি থেকে সড়ক পথে 11 কিলোমিটার জঙ্গলের পথ ধরে এগোলেই খাদারানি লেক। অপূর্ব সুন্দর এই খাদারানির লেক। এক ঝাঁক টিয়া পাখির দল এপাশ থেকে ওপাশ ঘুরে চলছে, আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা এই খাদারানি সুন্দরী ঝাড়গ্রামকে দেখে বারবার আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। খাদারানি লেকে আমরা প্রায় অনেকক্ষণ কাটালাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর সব থেকে ভালো জানো তো, ওইখানে আমরা খেজুর রস খেলাম। যেহেতু সকাল সকাল গেছিলাম আর ওয়েদারটাও খুব একটা গরম ছিল না, সেই জন্য খেজুর রসটা আমরা পেয়ে গেলাম। খেজুর রস, গুড় ইত্যাদি কিনলাম। সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, কোথাও যেও না, সঙ্গে থেকো, দেখতে থাকো। সব কিছুই এই ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে আর দেখতে পাবে। আর এই দেখো বন্ধুরা, এখানে হাঁড়িতে করে খেজুর রস সবে পেরে এনে রাখা আছে। এই খেজুর রসই আমরা খাবো। আর এইখানে দেখো ছোট ছোট যে চালা ঘরগুলো আছে, এই চালা ঘরগুলো ভিতর থেকে প্রচুর ঠান্ডা। বাইরে রোদ উঠে গেলেও এই চালা ঘরের ভিতরের তাপমাত্রা কিন্তু একদমই ঠান্ডা। এইখান থেকেই আমাদের খেজুর রস বার করে দেবে। তোমাদের সবটা দেখাবো। আর দেখো বন্ধুরা, এখানে গুড় জাল দেওয়ার জন্য কীরকম উনান করা আছে।
এখানে আমাদের ঠান্ডা ঠান্ডা খেজুর রস দেওয়া হচ্ছে গ্লাসে করে, পার গ্লাস 10 টাকা করে দাম। আমরা তো পুরো জাগ শেষ করে দিয়েছিলাম 4 জনে মিলে। আমি এই প্রথমবার খেজুর রস খাচ্ছি, যেহেতু খুব সকাল সকাল ছাড়া খেজুর রস পাওয়া যায় না, সেই জন্যে আমি আর কোথাও খেজুর রস খাইনি। এই প্রথম এখানে এসে খেজুর রস খেলাম, আর দারুণ লাগছিল খেজুর রস খেতে। মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা রস দিচ্ছে। আর এই দেখো, এখানে এই যে উনানটা দেখতে পাচ্ছ, এখানেই একটা বড় গামলা বসানো হবে। তারপর সেই খেজুর রস চাল দিয়ে গামলাতে গুড় তৈরি হবে। আমরা এখানে বেশ কিছুটা গুড় আর পাটালি নিয়ে নিয়েছি। আসল এই গুড় আর পাটালির স্বাদই অনবদ্য হয়। আর কিছুদিন পরে পৌষ সংক্রান্তি ছিল, তাই জিনিসটা আমাদের ভালোই কাজে লাগবে। আমরা এখন গাড়িতে উঠে যাব আমাদের অন্য গন্তব্যতে। তাহলে বন্ধুরা চলো আমরা এখন অন্য গন্তব্যের পথে রওনা দিই। এখন আমাদের নেক্সট গন্তব্য হলো গাডরাসিনী পাহাড়। তাহলে চলো বন্ধুরা আমরা গাডরাসিনী পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। আর বন্ধুরা, তোমাদের একটা কথা এখানে বলা হয়নি, সেটা হলো আজ কিন্তু 13ই জানুয়ারি। 12ই জানুয়ারির ট্যুর তোমাদের আগে দেখিয়েছি, আজ তার পরের দিন 13ই জানুয়ারির যে ট্যুরটা সেটা তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো বন্ধুরা আমাদের গন্তব্যের পথে আমরা রওনা দিই। বেলপাহাড়ি থেকে 8 কিলোমিটার দূরে গাডরাসিনী পাহাড় অবস্থিত। এই স্থানের প্রশান্তি শান্ত এবং শান্তি অনুভব করবে। গাডরাসিনী আশ্রম গাডরাসিনী পাহাড়ের পাদদেশে অবস্থিত। আশ্রমটি আধ্যাত্মিক অনুশীলনের কেন্দ্র হওয়ায় জীবনের বিভিন্ন স্তরের লোকেরা নির্মল ধ্যানের সময় কাটানোর জন্য এই স্থানে ভ্রমণ করে। লাহিড়ী মহারাজ এবং স্বামী যোগানন্দের আদর্শে অনুপ্রাণিত করে। কেন্দ্রটি তীর্থযাত্রীদের আধ্যাত্মিক জ্ঞানার্জনের অনন্য সুযোগ প্রদান করে। আশ্রম ছাড়াও 2টি মন্দির রয়েছে, যার মধ্যে একটি ভগবান শিবকে উৎসর্গিত, যেখানে অন্যটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। আপনি যদি দুঃসাহসিক বোধ করেন তবে আপনি দেবীমা গুহা এবং জগদানন্দ সিদ্ধি গুহাকেও দেখতে পারেন। উন্মত্ত ভিড় থেকে দূরে গাডরাসিনী পাহাড় রঙিন পাখিদের জন্য স্বর্গ, এবং পাখি দেখার এবং ফটোগ্রাফির জন্য একটি দুর্দান্ত জায়গা। পাহাড়ের চূড়া থেকে আশেপাশের অঞ্চলের চমৎকার আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে ভুলবেন না। গাডরাসিনী পাহাড় বেলপাহাড়ি থেকে 4 কিলোমিটার আর ঝাড়গ্রাম থেকে প্রায় 46 কিলোমিটার দূরে অবস্থিত। একটা দারুণ শান্তির নির্জনতা ছেয়ে থাকে এই সুন্দর পাহাড়ে আসলেই আপনি অনুভব করবেন। এই গাডরাসিনী পাহাড়ের নিচে রয়েছে একটি আশ্রম, যেটি স্বামী যোগানন্দ এবং লাহিড়ী মহারাজের আদর্শে অনুপ্রাণিত। এখানে প্রতি বছর অগ্রহায়ণ মাসে বহু আধ্যাত্মিক সাধক এই উৎসবে সমবেত হন। গাডরাসিনী পাহাড় ট্রেকিংয়ের জন্য বেশ উপযুক্ত। পাহাড়ের উপর থেকে চারিদিকে সুন্দর দৃশ্য অপূর্ব লাগে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা পাহাড়ের উপর উঠতে শুরু করেছি। উঠতে আমাদের সেরকম বেশি কষ্ট হচ্ছিল না, তার কারণ এর আগে আমাদের পাহাড়ে ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে। পাহাড়ের বেশ কিছুটা যাওয়ার পর এখানে একটা বিষ্ণু মন্দির পড়বে, সেই বিষ্ণু মন্দিরেই তোমাদের নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা তোমাদের আগে বিষ্ণু মন্দিরটা দেখিয়ে নিই। এখান পর্যন্ত গিয়ে অনেকেই আর বাকিটা ট্রেকিং করছেন না। অনেকেই দেখলাম যে এই মন্দিরে বসে আছে, আবার এই পথ থেকেই নিচে ফিরে যাচ্ছে, যারা ট্রেকিংয়ে অভ্যস্ত নন। কিন্তু যারা ট্রেকিং ভালোবাসেন তারা একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন। দেখো বন্ধুরা, চারিদিকের প্রাকৃতিক দৃশ্য অপরূপ। এই পথ দিয়ে আমরা ট্রেকিং করে উপর দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি। কিছুটা উঠলেই এরকম একটা বিষ্ণু মন্দির, শ্রীকৃষ্ণের পিতা সহ শ্রীকৃষ্ণের একটা মন্দির এখানে পাওয়া যায়। খুবই অপরূপ দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে, আশা করি ভালো লাগবে। দেখো মন্দিরটা এরকম ছিল, তোমাদের দেখাবার চেষ্টা করছি। মন্দির দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে বাকি পথটা আমরা ট্রেক করব, তাই আমরা সামনের দিকে এগিয়ে চলছিলাম। যেহেতু আমাদের আগে আরও কঠিন ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে, সেই জন্যে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না এই
পথ চড়াই করতে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। এখানে একটাই শুধু অসুবিধা হচ্ছিল যে পায়ের নিচের পাথরগুলো একটু আলগা, তাই সাবধানে পদক্ষেপ করতে হচ্ছিল, কিন্তু চড়াই আমাদের কাছে খুব একটা বেশি লাগছিল না। আস্তে আস্তে তাই আমরা প্রাকৃতিক দৃশ্য আর বনজঙ্গলের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু কিছুটা যাওয়ার পর আমি আর আমার বোন আর যেতে পারলাম না। তার কারণ রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু কিছুটা যাওয়ার পর দেখলাম যে রাস্তা খুবই সরু হয়ে আসছে আর রাস্তা ভেঙে খাদের দিকে নেমে গেছে। তাই আমি আর আমার বোন আবার পিছনে ব্যাক করলাম, কিন্তু আমার হাজব্যান্ড একদম চূড়া অবধি গেছিল আর চূড়া থেকে প্রাকৃতিক দৃশ্য অপরূপ সুন্দর ছিল। যদিও আমার হাজব্যান্ডের জন্য একটু চিন্তা হচ্ছিল, তবুও মনের মধ্যে বিশ্বাস ছিল যে ও ঠিক চূড়া অবধি যেতে পারবে। আমার হাজব্যান্ড শুধু নয়, অনেক মানুষও চূড়া অবধি গেছিল। আর দেখো চূড়া থেকে এই রকম প্রাকৃতিক সৌন্দর্য, আর এখানে একটা শিবের মন্দিরও আছে। এটা হচ্ছে সেই শিবের মন্দির। দেখো বন্ধুরা, মন্দিরটা তোমাদের ভালোভাবে দেখার চেষ্টা করছি। তোমরাও ভোলে বাবাকে দর্শন করে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অসাধারণ সৌন্দর্য এই বনভূমির। পুরোটা যেটা দেখা যাচ্ছে সেটা পুরোটা হচ্ছে বনভূমি আর বেলপাহাড়ি অঞ্চল। বেশ ভালো লাগছিল দেখতে। তাহলে চলো বন্ধুরা, এই দৃশ্যগুলো তোমরা একটু মন ভরে দেখে নাও। আশা করি তোমরা যখন যাবে তোমাদের ভালো লাগবে। এবার হলো নামার পালা। পাহাড় থেকে নামতে হবে, গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। তাহলে চলো আস্তে আস্তে নেমে সেই দিকেই যাওয়া যাক। আর প্রথমে তোমাদের এখানে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমার মা পাহাড়ে উঠতে পারেনি। তার কারণ আমার মায়ের কোমরে ব্যথার জন্য আমার মা পাহাড়ে উঠতে পারেনি, গাড়িতে বসেই ছিল। আমরা দুজন অর্ধেকটা উঠেছিলাম আর আমার হাজব্যান্ড একদম চূড়ায় উঠেছিল। দেখো এখানে রাস্তা একদম চূড়ার দিকে খুব খাড়াই আর সংকীর্ণ, তাই চূড়াতে ওঠাটা একটু বেশ কঠিনই আছে। তবে তোমরা যদি এই পথ দিয়ে উঠতে পারো, পুরো পাহাড়টা যদি তোমরা ট্রেক করতে পারো, আশা করি তোমাদের অভিজ্ঞতা ভালোই হবে। চারিদিকে ঘন জঙ্গল আর পাহাড়ি এরকম পথ। একটু সাবধানে তবে চলতে হবে, তার কারণ পায়ের তলার পাথরগুলো খুবই আলগা, বারবার পা হরকাচ্ছিল। প্রপার ট্রেকিংয়ের জন্য শু পরে তোমরা তবেই পাহাড়ে উঠবে। আর ইচ্ছা করলে হাতে এরকম লাঠিও নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের ওঠাটা অনেক সুবিধা হবে। এই রকম মনোরম একটা পরিবেশে ট্রেক করে বেশ ভালোই লাগছিল। আমরা একটা সুন্দর অভিজ্ঞতাকে সঙ্গী করে আমরা আমাদের গাড়ি যেখানে ছিল সেইখানে আস্তে আস্তে হাঁটা লাগালাম। আমরা প্রায় নেমেই গেছি একদম। তাহলে চলো বন্ধুরা, নেমে আমরা কি করলাম সমস্তই তোমাদের দেখাবো। আর বন্ধুরা, আমাদের ট্রেকিং করতে এত কষ্ট হয়, কিন্তু এখানে পাহাড়ের উপরে যে মন্দির আছে সেখানে যে পুরোহিতরা আছে তারা কিন্তু প্রতিদিন উঠেই পুজো করে। ভাবো যে তারা কতটা কষ্ট সহিষ্ণু আর কতটা এক্সপার্ট। আমরা যখন নেমে গাড়ির কাছে এলাম, দেখো এখানে একটা জায়গায় ছোট ছোট পকোড়া বিক্রি হচ্ছিল। গরম গরম পকোড়া সব শালপাতায় করে বিক্রি করছিল। আমরাও খেতে শুরু করলাম কিনে। দারুণ ছিল পকোড়াগুলো। এছাড়া পেঁয়াজি, তারপর একটা দোকানে এখানে চাও বিক্রি হচ্ছিল। সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে রওনা দিলাম। চলো আবার এই সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমাদের নেক্সট গন্তব্য ঢাকি কুসুমের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। ঢাকি কুসুম হলো একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসগুলো সাধারণত বর্ষাতেই দারুণ সুন্দরভাবে দেখা যায়। শীতের দিকে ওয়াটারফলসগুলোর জল একটু কমেই আসে, কিন্তু তাও আমরা দেখতে যাব, যেহেতু আমরা এখানে এসেছি দেখেই যাব। তাহলে চলো। আর আমরা বেশ মজা করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম। এখনও আমাদের এনার্জি প্রচুর বাকি। ট্রেক করেও আমাদের এনার্জি কিন্তু একটুও কমেনি। বেশ ভালোই ছিল আমাদের এনার্জি। আমরা সবাই মিলে এনজয় করতে করতে আমাদের গন্তব্যের দিকে এইভাবেই এগিয়ে যাচ্ছিলাম।
ঢাকিকুসুম ভিউ পয়েন্ট থেকে চারিদিকের অসম্ভব সৌন্দর্য উপভোগ করার শ্রেষ্ঠ সময় ভোর বা খুব সকালবেলা, তাই কাছাকাছি থাকলে দারুণ সুবিধা হবে। ঢাকিকুসুম থাকার মতো বেশ কিছু কটেজ ও হোমস্টে এখন গড়ে উঠেছে। জায়গাটি একটু অফবিট বটে, তবে তোমাদের পয়সা উসুল হয়ে যাবে যদি একটা সকাল এখানে কাটাও। যদি একটু আধটু অ্যাডভেঞ্চার ভালো লেগে থাকে তবে এখান থেকে সোজা চলো ঢাকিকুসুম ফলস দেখতে। ঢাকিকুসুম ফলস এখান থেকে সামান্য একটু গাড়িতে যেতে হবে উড়িষ্যা বর্ডারের কাছে। গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে সরু রাস্তা বরাবর কিছুটা হেঁটে পৌঁছে যেতে হবে এই লুকানো জলপ্রপাত দেখতে। এই জায়গাগুলোতে আসলে অবশ্যই ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি থেকে গাড়ি বুক করে আসতে হবে, আর নিজস্ব গাড়ি নিয়ে আসলে গাইড বা লোকাল মানুষের সাহায্য নিতে ভুলবে না। ঝাড়গ্রাম থেকে 51 কিলোমিটার দূরে এবং বেলপাহাড়ি থেকে কাকড়াঝোড় যাওয়ার পথে 13 কিলোমিটার দূরে ঢাকিকুসুম অবস্থিত। চিরাকুটি থেকে বাম দিকে ঘুরুন এবং ঢাকিকুসুম ভিউ পয়েন্টে পৌঁছান। চড়াই উতরাই পেরিয়ে মাঝিপথ শাল, পিয়াল, কেন্দু, শিমুল ইত্যাদির সাথে বন্য সবুজের সমারোহ, যা স্মরণীয় মুহূর্ত। ঢাকিকুসুম স্থানীয়ভাবে ডুংরি নামে পরিচিত। জলপ্রপাতটি ভিউ পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঢাকিকুসুম গ্রাম তাদের পাথরের কারুকাজের জন্য জনপ্রিয় এবং আপনি হস্তশিল্পের পণ্য কিনতে পারেন। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর পথটা দেখো দুর্দান্ত লাগছে। এরকম অভিজ্ঞতা আমার প্রথম। আমার বরাবরই জঙ্গল খুবই ভালো লাগে, আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে এরকমভাবে দারুণ লাগে। কী যে অসাধারণ অনুভূতি হয় যে তোমাদের বলার নয়। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম কিছুটা গিয়ে তারপরে আবার কিছুটা গেলে তখন মাঝখানে একটা রাস্তা পড়বে, তারপরে আবার কিছুটা গেলে তখন ঢাকিকুসুম জলপ্রপাতটা পড়বে। তাহলে চলো বন্ধুরা, জঙ্গলের পথের মজা নিতে নিতে তোমরাও আমাদের সাথে চলো। আশা করি তোমাদেরও যেতে ভাল লাগবে এই সুন্দর জঙ্গল দেখতে দেখতে। এরকম রাস্তা দিয়ে কিছুটা যাবার পর তারপরে মাঝখানে এরকম একটা জায়গা পড়লো, যেখানে শিব ঠাকুরের একটা মূর্তি আছে আর একটা বসার জায়গা আছে। আমার মা যেহেতু খুব বেশি দূর হাঁটতে পারছিল না, তারপরে বেশি চড়াই উতরাই ভাঙতেও পারবে না, সেই জন্য কোনো বয়স্ক লোক যদি তোমাদের সাথে যায় তাহলে এইখানে বসিয়ে দিতে পারো। দেখো এখানে একটা বেঞ্চ আছে। আমার মাকে এখানে বসিয়ে দিয়ে আমরা সামনের দিকের পথে রওনা হয়ে গেলাম। আগের পথ যতটা মসৃণ ছিল সামনের দিকের পথ কিন্তু ততটা মসৃণ নয়, তাই বয়স্ক মানুষদের না যাওয়াই ভালো। এই পথটা অতিক্রম করে আমাদের ঢাকিকুসুম ঝর্ণার দিকে যেতে হবে। আমরা চলে এসেছি ঢাকিকুসুম ঝর্ণা দেখতে। ঝর্ণাটা দেখে আমরা একটু মর্মাহতই হলাম, তার কারণ ঝর্ণার জলটা খুবই কম ছিল। মনে হয় শীতকালে জল কমে যাওয়ার জন্য ঝর্ণাটার এই অবস্থা হয়েছে। হয়তো বর্ষাকালে এলে জল অনেক বেশি থাকবে, তখন ঝর্ণাটা দেখতে আরও ভালো লাগবে। শীতকালে ঝর্ণার জলটা হয়তো খুবই কমে যায়। প্রাকৃতিক দৃশ্যের জন্য আমাদের আশা সার্থক হয়েছে। আমরা এসছি ঢাকিকুসুম ওয়াটারফলস দেখতে। ওয়াটারফলসটা খুব একটা বড় ওয়াটারফলস নয়, ছোট ওয়াটারফলস। দেখে এরপর আমরা চলে যাব অন্য জায়গায়। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগে থাকো। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। না, আমাদের ঘোরা এখনও কমপ্লিট হয়নি, ঘোরা এখনও অনেক বাকি। আমরা এরপর লাঞ্চ করতে যাব, তারপর আবার আমাদের ঘোরা এখনও বাকি আছে, সেটা তোমাদের দেখাবো নেক্সট পার্টি। এখন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।